মায়রা তার ঘরে গিয়ে বোরখা ছেড়ে হাত মুখ ধুয়ে ইনায়ার ঘরে যায়। ইনায়া ঘর থেকে বের হচ্ছিল। মায়রাকে দেখে অবাক হয়ে বলে, আরে মায়রা, তুমি কখন আসলে? মায়রা ইনায়াকে জড়িয়ে ধরে হেসে বলে, এই তো একটু আগেই। প্রথমে তোমার সাথে দেখা করতে এসেছি। কেমন আছো আপু? ইনায়া হেসে বলে, এই তো। তোমার এক্সামের মাঝে আসলে কেন? মায়রা ইনায়াকে ছেড়ে ইনায়ার দুই হাত ধরে নাড়াতে নাড়াতে বলে, তোমার ভাইয়া এনেছে। আপু, তুমি কবে যাবা গ্রামে? একটা কথা শুনেছি, আমার এক্সাম শেষ হলেই নাকি তোমার বিয়ে। ইনায়া একটু লজ্জা পায়। মায়রা হাসতে হাসতে ইনায়ার হাতটা ধরে ঘোরাতে থাকে। ইনায়া চেঁচিয়ে বলে, আরে মায়রা, পড়ে যাবো তো, আস্তে আস্তে। মায়রা ঘুরতে ঘুরতে হেসেই বলে, নিজেদের মানুষের বিয়েতে হেব্বি মজা হয় আপু। আমার তো ভাবতেই কি যে মজা লাগছে। মায়রার খোপা করা চুলগুলো খুলে যায়। কালো রঙের ওড়নার সামনে থেকে দুই কাঁধে নেওয়া, পরনে কালো রঙের গোল জামা, পায়ে কালো চুড়িদার পাজামা। মেয়েটা খিলখিল করে হাসতে হাসতে ইনায়ার হাতটা ধরে বাচ্চাদের মতো করে ঘুরতেই থাকে। ইরফান তার ফোন নিয়ে ইনায়ার ঘরে গিয়ে দেখে মায়রা ইনায়ার হাত ধরে ঘুরছে। ইরফান অদ্ভুত চোখে তাকালো। ফর্সা গায়ে কালো জামা, পাজামা, ওড়না, কালো কিচকিচে একেবারে খোলা চুল, সব মিলিয়ে যেন ইরফানের কাছে একটু নয়, অনেক বেশি অন্যরকম লাগলো মায়রাকে। তবে বাচ্চাদের মতো ঘোরার ব্যাপার পছন্দ হলো না। এক্ষুনি পড়ে যাবে মনে হচ্ছে। হঠাৎই ইনায়ার হাত থেকে মায়রার হাতটা ছুটে যায়। ইনায়া নিজেকে সামলে দাঁড়িয়ে পড়লেও মায়রা ছিটকে পড়ে যেতে নিলে পেছনে ইরফানের বুকে এসে মায়রার পিঠটা ধাক্কা খায়। মায়রা ঘাড় বাঁকিয়ে পিছু ঘুরে ইরফানকে দেখে চোখ বড় বড় করে তাকায়, সাথে একটু ভয়ও পায়। এই লোকটা কোথা থেকে চলে আসে? ইরফান রেগে বলে, তুমি বড় হবা না? মায়রা ইরফানের বুকে পিঠ লাগিয়ে ঘাড় বাঁকিয়ে পিছু ফিরে তাকায়। আমতা আমতা করে বলে, সরি সরি, আমি বুঝতে পারিনি। ইরফান রেগে গিয়ে বলে ওঠে, কি বোঝো তুমি? মায়রার কণ্ঠে ঝাঁজ ঢেলে বলে, আমি সব বুঝি, বুঝলেন? ইরফান বিড়বিড় করে, গাধা। মায়রা দ্রুত ইরফানের থেকে দূরে সরতে নিলে চুলে টান পড়ে আবারও ইরফানের বুকে এসে ধাক্কা খায়। মাথার পেছনে হাত দিয়ে মৃদু আর্তনাদ করে ওঠে। ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে আছে মায়রার দিকে। মায়রা অসহায় গলায় বলে, আমার চুল। ইরফান মায়রার দিকে তাকিয়েই বাঁ হাতে মায়রার মাথাটা ধরে ধাক্কা দেয়। ফলস্বরূপ শার্টের বোতামে আটকানো চুলগুলো ফরফর করে ছিঁড়ে যায়। মায়রা ব্যথা পেয়ে মৃদু আর্তনাদ করে ওঠে। পেছনে মাথা ডোলে। ইরফানের সামনে দাঁড়িয়ে কোমরে দুই হাত রেখে রেগে বলে, আপনি আমার চুল ছিঁড়ছেন কেন? ইরফান চোখ বুজে ফোঁস করে শ্বাস ফেলল। মায়রার সাথে লেগে গিয়ে ইনায়ার দিকে ফোনটা বাড়িয়ে দেয়। মায়রা বুঝতেই পারেনি হঠাৎই ইরফান তার সাথে লেগে দাঁড়ানোই মায়রার মুখ ইরফানের বুকের সাথে লেগে থাকে। মায়রা ঢোক গিলে দ্রুত ইরফানের থেকে সরে দাঁড়ায়। বিড়বিড় করে, অসভ্য লোক। ইরফান ইনায়াকে ফোন দিয়ে আর চোখে তাকায় মায়রার দিকে। গম্ভীর গলায় বলে, আমাকে কফি দিয়ে যাবে আমার রুমে ফার্স্ট। মায়রা ইনায়ার পাশে গিয়ে বলে, আমি আপুর সাথে গল্প করব, আপনি অন্য কাউকে বলুন। ইরফান রেগে গিয়ে বলে, তোমাকে আসতে বলেছি আমি। মায়রা মন খারাপ করে বলে, ও ইনায়া আপু, দেখো তো, তোমার ভাই আমাকে খাটিয়ে মারছে শুধু। আমি তো কালকেই চলে যাব, একদিন তোমার সাথে গল্প করি। এনায়া ফোনটা হাতে ধরে একবার মায়রা আরেকবার তার ভাইয়ের দিকে তাকায়। এসব রেখে ফোন লাউডে দিলে ওপাশ থেকে ফারহা কথা বলে। মায়রা ভুরু কুঁচকে বলে, এটা কে আপু? ইনায়া ইরফানের দিকে তাকায়। ইনায়ার দৃষ্টি দেখে মায়রাও ইরফানের দিকে তাকায়। এমন খেয়ে ফেলা চোখে তাকিয়ে আছে কেন লোকটা? মায়রা কাঁদো কাঁদো মুখ করে বলে, কি করেছি আমি? ইরফান কিছুই বলল না, একই দৃষ্টিতে মায়রার দিকে চেয়ে রইল। মায়রা ঢোক গেলে, এই লোকটা এমন করে কেন? আমতা আমতা করে বলে, আপনি যান। ইরফানের গম্ভীর স্বর, নো। ওপাশ থেকে ফারহা বলে, ইনায়া ভাবি, আমার সাথে বের হবে? ফোন কিনতে যাব, প্লিজ তুমিও চলো। ইনায়া বলে,
আমি তো ফোন তেমন চিনি না আপু, ভাইয়া কিনে দিবে। তুমি আর আমি সাথে থাকবো, প্লিজ চলো। ফাইজ থাকবে শুনে ইনায়া ঢোক গেলে। ইনায়া ইরফানের দিকে তাকালে ইরফান বলে, রেডি হয়ে যা, দ্রুত ফিরবি। ইনায়া মাথা নাড়ালো। ভাইয়া বলেছে মানে তো যেতেই হবে। অতঃপর ঢোক গিলে শুকনো গলায় বলে, আচ্ছা আপু। পাশ থেকে মায়েরা মন খারাপ করে বলে, আমি আবার কালকেই চলে যাব আপু, আমার তো এক্সাম। কালকে ফোন কিনলে হবে না? শোনো তো, আমি আজ তোমার সাথে একটু গল্প করি। ফোন লাউডে থাকায় ওপাশে থাকা ফারহা শুনতে পায় মায়রার কথা। অতঃপর বলে, কে কথা বলে ইনায়া ভাবি? ইনায়া ইরফানের দিকে তাকালো। ভাইয়ার বউ বললে ভাইয়া রেগে যায়, এই ভয়ে সে ভয় পায়। মায়রা নিজেই বলে, আমি ইনায়া আপুর ভাইয়ের বউ আপু। ইনায়া মায়রার কথায় অবাক না হলেও ওপাশ থেকে ফারহা হেসে বলে, তুমিও চলো আমাদের সাথে, ইরফান ভাইয়ের বউ। আমরা রাস্তায় গল্প করব। মায়রা খুশি হলে, ওকে ওকে, আমিও যাব। ইরফান ইনায়ার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে ফোন কানে নিয়ে বলে, শুধু ইনায়া যাবে? ফাইজকে বলবে ইনায়াকে দ্রুত বাসায় পৌঁছে দিতে। বলেই কলটা কেটে দেয়। মায়রা রেগে বলে, আমি আপুদের সাথে গেলে আপনার প্রবলেম কি? আমি যাব। ইরফান কিছুই বলল না, বেরিয়ে যেতে যেতে বলে, কফি আনো ফাস্ট। মায়রা পেছন থেকে রেগে বলে, আমার বয়েই গেছে, পারবো না আমি, খবিশ লোক, আমার সব শান্তি কেড়ে নিচ্ছে। ইনায়া মায়রার মুখটা চেপে ধরে বলে, মায়রা চুপ করো, ভাইয়া মারবে। মায়রা অসহায় মুখে তাকালো ইনায়ার দিকে। ইনায়ার খারাপ লাগলো, কিন্তু ভাইয়া বলেছে মায়রা যাবে না মানে যাবে না। এখানে তার কি করার? সে নিজেই যেতে ভয় পাচ্ছে, কিন্তু তার ভাই বলেছে, এখন তো যেতেই হবে। মায়রা কিছু একটা ভেবে বলে, চিন্তা করো না আপু, আমি বাবার থেকে অনুমতি আনছি। চিন্তা করো না আপু, আমি বাবার থেকে অনুমতি আনছি। আমি একা একা থাকবো না, বইও তো নেই। তুমি রেডি হও। কথাটা বলে ঘরের বাহিরে বের হয়ে দ্রুত পায়ে এগিয়ে যায়। ইরফানের ঘর পাশ করে যাওয়ার সময় হাতে টান পড়ে। কিছু বোঝার আগেই ইরফান মায়রাকে তার ঘরে টেনে নিয়ে ডোরটা লক করে দেয়। মায়রা চিৎকার করার আগেই ইরফান মায়রার মুখটা চেপে বলে, কফি আনতে বলেছি না? মায়েরা দুই হাতে তার মুখ থেকে ইরফানের হাতটা সরাতে চায়, তবে ব্যর্থ হয়। করে। ইরফান শান্ত চোখে মায়রার দিকে চেয়ে গম্ভীর গলায় বলে, কোথাও যাবে না তুমি। কথাটা বলে মায়রার মুখ থেকে হাতটা সরিয়ে নেয়। দূরে সরে দাঁড়ায় মায়রার থেকে। মায়রা ছাড়া পেয়ে দ্রুত দরজা টেনে খুলতে চায়, পারে না। এই ঘরের লক কেমন যেন, সে পারেই না। পিছু ফিরে বলে, কফি আনার জন্য তো দরজাটা খুলতে হবে, খুলে দিন। ইরফান ইজি চেয়ারে গা এলিয়ে দিয়ে চোখ বুজে নেয়। নো নিড। মায়রার মুখটা অসহায় হয়ে যায়। এখন সে এই রুম থেকে বের হবে কি করে? অসহায় কণ্ঠে বলে, দরজা খুলে দিন। ইরফান ঘাড় বাঁকিয়ে তাকায় মায়রার পানে। মায়রা খেয়াল করলো ইরফানের চোখ লাল। একটু এগিয়ে এসে বলল, আপনি কি অসুস্থ? ইরফান গম্ভীর গলায় বলে, তোমার কি মনে হয়? মায়রা কি বলবে বুঝতে পারে না। আমতা আমতা করে বলে, মনে হচ্ছে অসুস্থ। ইরফান চোখ বুজে বলে, হাজবেন্ড সিক থাকলে ওয়াইফের বাইরে বেরোনো নিষেধ, সো তোমার বাইরে যাওয়া ক্যান্সেল। মায়েরা চোখটা ছোট ছোট করে তাকায় ইরফানের দিকে। একদম ইরফানের সামনে দাঁড়িয়ে কোমরে ডান হাত রেখে রেগে বলে, আপনি আমাকে বউ মানেন না? স্মৃতিশক্তি হারিয়েছেন নাকি? ইরফান তীক্ষ্ণ চোখে মায়রার থেকে পা পর্যন্ত চোখ বুলায়। মনে হলো গোল জামা পরিহিত একটা ছোট্ট পুতুল কোমরে হাত দিয়ে নাকের পাটা ফুলিয়ে তার দিকে তাকিয়ে আছে। ইরফানের মুখায়ব স্বাভাবিক, তবে দৃষ্টির প্রখরতা তীব্র। মায়রা ইরফানের দৃষ্টি খেয়াল করে ওড়না দিয়ে মাথার কাপড়টা টেনে নিজেকে ভালোভাবে ঢেকে নিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলে, একদম মেয়েদের শরীরের দিকে ঝুঁকবেন না, এইসব ছেলেরা চরম লেভেলের অসভ্য হয়। আপনাকে তো সভ্যই লাগে, তো হঠাৎ অমন অসভ্য হয়ে যাচ্ছেন কেন? মায়রার কথা শুনে ইরফানের চোখে মুখে বিস্ময় ভর করে। তাকে ক্যারেক্টারলেস বলছে?
এইটুকুন একটা মেয়ে। ইচ্ছে করলো ঠাটিয়ে একটা থাপ্পড় দিতে। রেগে দাঁতে দাঁত চেপে বলে, স্টুপিড, আমার ক্যারেক্টারে আঙুল তুলছো? থাপ্পড় দিয়ে সব কটা দাঁত ফেলে দেব তোমার। মায়েরা ঢোক গিলে বলে, আমি ভুল কি বলেছি? বউ মানবেন না, আবার অসভ্য কাজ করতে আসবেন। মেয়েদের দেখলেই ছেলেদের মাথা ঠিক থাকে না শুনেছি। এখন তো আপনিও অমন হয়ে যাচ্ছেন। ইরফান ঝড়ের বেগে উঠে দাঁড়িয়ে মায়েরার গালটা চেপে রাগান্বিত স্বরে হিস হিসিয়ে বলে, ইউ নো। ইরফান নেওয়াজ কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকায় না। ইডিয়েট। মায়েরা ভয়ে কেঁদে দিবে প্রায়। এই লোকটা মুহূর্তেই এমন রেগে বোম হয়ে যায় কেন? আমতা আমতা করে বলে, সরি সরি, আসলে আমি তো বলতে চেয়েছি আপনার উপর জিন ভর করে মাঝে মাঝে। আপনার দোষ নেই, আমাদের গ্রামে অনেকজনকে জিন ধরতো। সত্যি বলছি, বিশ্বাস করুন। আপনি প্লিজ একবার কবিরাজটা দেখিয়ে আসুন। ইরফান হাসবে না রাখবে বুঝল না। এই গাধাকে কি বোঝাবে সে? মেজাজ খারাপ হয়ে করে দিয়েছে। ফোঁস করে শ্বাস ফেলে মায়রার গালটা ছেড়ে 2 কদম পিছিয়ে দাঁড়ায়। মায়রা ঢোক গিলে আবারও রেগে গেল নাকি? একটুখানি চোখ তুলে ইরফানের দিকে তাকালেই দেখল ইরফান এখনো শক্ত চোখেই তার দিকে চেয়ে। সাথে সাথে চোখটা নামিয়ে নেয় মায়রা। মাথা থেকে ওড়না পড়ে গিয়ে চুলগুলো কিছু অংশ সামনে হেলে আসে। পুচকি মেয়ে, তোমার বডিতে আছেটা কি যে আমি অ্যাট্রাক্টেড হব? বাইরে তোমার চেয়ে হাজার হাজার অ্যাট্রাকটিভ মেয়েরা ঘুরে বেড়ায়। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, আই ডোন্ট লাইক ইউ, আন্ডারস্ট্যান্ড? ইরফানের গম্ভীর গলায় কথাগুলো শুনে মায়েরা এলোমেলো দৃষ্টি মেঝেতে জুড়ে ঘোরায়। খারাপ লোক, তাকে কি অপমান করেছে? ছোট্ট মাথায় অত কিছু ধরল না। আমতা আমতা করে বলে, আমি তো জিনের কথা বলেছি। ইরফান ধমকে বলে, তোমার জিনের অ্যাট্রাক্ট হতে আরো বেশি কিছুর প্রয়োজন পড়বে, স্টুপিড। এরপর এগিয়ে এসে মায়রার ওড়না মাথার উপর টান মেরে মায়রার মুখ সহ প্রায় অর্ধেক ঢেকে দেয়। শক্ত হাতে মায়রার হাতটা টেনে দরজা খুলে মায়রাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়। দাঁতে দাঁত চেপে বলে, যদি আর একবারও এলোমেলো হয়ে আমার সামনে আসতে দেখেছি তো আরো 10টা জিনকে ডেকে এনে সব পেন্ডিং কাজ এক্ষুনি ফিনিশ করে ফেলবো, ইডিয়েট। বলে ঠাস করে দরজাটা লাগিয়ে দেয়। মায়েরা হাঁ করে চেয়ে থাকে। লাস্টের কথাটা পুরাই মাথার উপর দিয়ে গেল। মুখের উপরে ঠাস করে দরজাটা বন্ধ করে দেওয়ায় বিরক্ত হলো। তারেক নেওয়াজের ঘরের উদ্দেশ্যে পা বাড়িয়ে যেতে যেতে বিড়বিড় করলো, খবিস লোক, নিজেই টেনে নিয়ে গেল, আবার নিজেই ধাক্কা দিয়ে বের করে দিল। আমি কখন বললাম সে আমাকে পছন্দ করে? সারাদিন কানের কাছে ঘ্যান ঘ্যান করবে, আই ডোন্ট লাইক ইউ, আই ডোন্ট লাইক ইউ। জাস্ট লাস্ট কথাটা ইরফানের মতো করে মুখ ভেঙিয়ে বলে। ফারহা আর মায়রা ফাইজের গাড়ির ব্যাক সিটে বসেছে। ইনায়া উঠতে নিলে ফাইজ ইনায়ার হাতটা টেনে শব্দ করে গাড়ির ডোরটা লাগিয়ে দেয়। ইনায়া যেন কারেন্ট শট খেয়েছে। ঝটকেরেই পিছু ফিরে তাকায়। ফাইজ তীক্ষ্ণ চোখে চেয়ে আছে ইনায়ার দিকে। ইনায়া চোখ নামিয়ে নেয়। চোখ বুজে ঢোক গেলে ফাইজ শক্ত কণ্ঠে বলে, সামনের সিটে বসো। ইনায়া কিছু বলতে চায়, তার আগেই ফাইজ মৃদু স্বরে বলে ওঠে, লিটল কুইন, আমার কথা শোনো। আমি ভীষণ রেগে আছি তোমার উপর। রাগ বাড়িও না আর প্লিজ। ইনায়া অবাক হয়ে তাকায় ফাইজের দিকে। ফাইজের মুখ গম্ভীর, তবে কণ্ঠস্বর নরম ছিল। ফাইজ ইনায়ার হাত ছাড়ল না। সামনের ডোর খুলে দিলে ইনায়া ধীরে ধীরে ওঠে। ফাইজ চুপচাপ দেখল, শব্দ করে দরজাটা লাগালো। ইনায়া কেঁপে ওঠে। ফাইজ রেগে আছে এটা বুঝেছে। ফাইজ উঠে বসলে ইনায়া আর চোখে একবার তাকায়। ফাইজ দ্রুত ভুরু কুঁচকে তাকায় ইনায়ার দিকে। ইনায়া সাথে সাথে চোখটা সরিয়ে নেয়। ফাইজ এগিয়ে গিয়ে সিট বেল্ট লাগাতে নিলে ইনায়া হঠাৎই ফাইজকে তার কাছে খেয়াল করতেই মৃদু চেঁচিয়ে ওঠে,
ফাইজ ইনায়ার দিকে চোখ গরম করে তাকিয়ে সিট বেল্টটা লাগিয়ে দেয়। পেছন থেকে মায়েরা গলা ঝেড়ে বলে, আমি আর ফারাহা আপু কি অন্য গাড়িতে যাব ভাইয়া? ফাইজ ভুরু কুচকে পেছনে ফিরে তাকালো। নিজের জায়গায় ঠিক হয়ে বসে গাড়ি স্টার্ট দিয়ে স্বাভাবিক গলায় বলে, এই যে ইরফানের বউ, শোনো, তোমাকে একটা দায়িত্ব দিলে ঠিকঠাক পালন করতে পারবে? মায়েরা উৎসাহ নিয়েই বলে, কি দায়িত্ব ভাইয়া? ফাইজ গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে বলে, তোমার ননদিনী যেন আমাকে অ্যাভয়েড না করে, এই জন্য তুমি ট্রিক্স ইউজ করবে, পারবে না? মায়েরা ভাবুক ভঙ্গিতে বলে, কিন্তু ইনায়া আপু তো আপনাকে পছন্দ। ইনায়া পিছু ফিরে বলে, মায়েরা। মায়েরা ইনায়ার দিকে তাকিয়ে থেমে যায়। ইনায়া চোখের ইশারায় চুপ করতে বলে। মায়েরা বুঝলো চুপ করতে বলেছে, তাই আর কিছুই বলল না। ফারাহা ভুরু কুচকে চেয়ে আসে। ফাইজ আর চোখে ইনায়ার দিকে তাকায়, ঠোঁট বাঁকিয়ে একটুখানি হাসে। কিছুক্ষণ পরে ফোনে কল আসে। ফাইজ গাড়ির সামনে থেকে ডান হাতে ফোনটা তুলে রিসিভ করে কানে নেয়। ওই স্টুপিড কোথায়? ফাইজ ভুরু কুচকে বলে, কোন স্টুপিড? ইরফান রাগে ফোঁস করছে। এই মেয়েকে নিষেধ করেছিল যেতে, কিন্তু তার কথা শুনল না। কোন ফাঁকে চলে গিয়েছে? দাঁতে দাঁত চেপে বলে, ওকে নামিয়ে দিয়ে যা। ফাইজ বুঝল ইরফান মায়েরার কথা বলছে। না বোঝার ভান করে বলো, একটু ভালো করে বল, আমি চিনতে পারছি না। ইরফান বিরক্তির স্বরে বলে, কোথায় আছিস? ফাইজ মৃদু স্বরেই বলে ওঠে, নেটওয়ার্ক প্রবলেম, পরে কথা বলছি, বলেই কলটা কেটে দেয়। মনে মনে হাসছে, ভাবছে ইরফানের থেকে ওর বইয়ের মাঝে কি করে একটু ডিস্টেন্স তৈরি করা যায়, নাকানি চুবানি খাওয়ালে কেমন হয়। কিন্তু পাশে ইনায়াকে দেখে সে ইচ্ছেটা আপাতত চাপা দিল। হাফ বউটাকে আজ শায়েস্তা করবে। তার ফোন ধরে না, সেই সাহস ছুটাবে। এরপর ইরফানকে সুন্দর মতো চুবানি খাওয়াবে। ভাইটা ঘাড় তেড়া আর বোনটা হয়েছে তেড়া। ফোনের শোরুমের সামনে গাড়ি সাইড করে ফাইজ। ফারহা মায়রা পেছন থেকে নেমে দাঁড়ায়। ফাইজ গাড়ি থেকে নেমে ইনায়ার পাশে দাঁড়ায়। ইনায়া ফারহা আর মায়রার দিকে এগিয়ে যেতে নিলে ফাইজ তার বাঁ হাতে ইনায়ার ডান হাত আগলে নেয়। ইনায়া অবাক হয়ে মাথা তুলে তাকায়। ফাইজ তাকালো না ইনায়ার দিকে। হাত ধরে ফারহার উদ্দেশ্যে বলে, ফোন সুইচ কর, এসে কিনেছি। কথাটা বলে বাঁ দিকে এগোতে নিলে ইনায়া অবাক হয়ে বলে, কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? ফাইজ ঘাড় নামিয়ে ইনায়ার কানের কাছে ফিসফিসিয়ে বলে, তোমায় শায়েস্তা করতে। ফাইজের পাশে মায়েরা দাঁড়িয়ে বলে, এক্সকিউজ মি ভাইয়া। ফাইজ থতমত খেয়ে সোজা হয়ে দাঁড়ায়। মায়েরার দিকে তাকিয়ে ভুরু কুচকে বলে, হোয়াট? মায়েরা বিড়বিড় করে, ওহ, এর মাঝেও ইংরেজদের স্বভাব আছে। ইনায়া ফাইজের হাত থেকে নিজের হাতটা ছাড়াতে চায়, মোছড়ামুছড়ি করে। ফাইজ ভাবলেশহীনভাবে ইনায়ার হাতের বাঁধন আরো শক্ত হাতে ধরে। ছেলেটা চটেছে বেশ, তবে নিজেকে সামলে রেখেছে বহু কষ্টে। মায়েরা ইনায়া আর ফাইজের হাতের দিকে দেখলো, এরপর ইনায়ার মুখের দিকে। ইনায়া তার দিকে চেয়ে আছে। মায়েরা ভুরু কুচকে বলো, আপু, কি হয়েছে তোমার? ইনায়া কিছু বলার আগেই ফাইজ বলে, তুমি কিছু বলবে? মায়েরা ফাইজের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ আপু, আপুকে ছাড়ুন। ফাইজ অবাক হয়ে বলে, হোয়াট? মায়েরা মৃদু হেসে বলে, আপনাদের তো বিয়ে হয়নি ভাইয়া, আমি ইনায়া আপুর ভাবি, তাই আমার দায়িত্ব হলো ইনায়া আপুকে যেন কোনো পর পুরুষ না নিয়ে যেতে পারে। এরপর ইনায়ার অপর হাতটা ধরে বলে, এসো আপু, আমরা সবাই মিলে ফারহা আপুর ফোন পছন্দ করি। ফাইজ অবাক হয়ে তাকায় মায়েরার দিকে। ইনায়ার হাতটা ছাড়ে না, বিড়বিড় করে, মীর জাফরের তো কমতি ছিল না আমার জীবনে। এই নিউ মীর জাফর কোথা থেকে যে উদয় হলো। নিজেকে সামলে মৃদু হেসে বলে, মিসেস ইরফান নেওয়াজ, আমার হাফ বউয়ের সাথে আমার এই ভয়াবহ ইম্পর্টেন্ট প্রাইভেট মিটিং আছে, প্লিজ হেল্প মি।
ফাইজের সম্বোধনে মায়রার কেমন যেন দেহ জুড়ে শীতল স্রোত বয়ে যাওয়ার মতো অনুভূতি হলো। ইরফান গম্ভীর মুখটা ভেসে ওঠে। আসলে সে ওই লোকটার বউ? কেমন অদ্ভুত শোনালো। গাড়ির সেই ভর দুপুরের কথা মনে পড়ল। মনে হয় তৃষ্ণা পেয়ে গেল। কিন্তু এখানে আসার আগে ইরফানের ব্যবহারে সব ফুস হয়ে গেল। বিড়বিড় করলো, অসভ্য লোক। এরপর নিজেকে সামলে নিয়ে বলে, ইনায়া আপু, যাও তাহলে। ভাইয়া আপনারা যান, বাই বাই। বলেই ফারহায়ের হাতটা ধরে শোরুমের ভেতরের উদ্দেশ্যে পা বাড়ায়। ইনায়া মায়রা আর ফারহাকে যেতে দেখলে কিছু বলতে চায়, তার আগেই ফাইজ ইনায়ার ডান কাঁধ বরাবর ঝুঁকে ফিসফিসিয়ে বলে, লিটল কুইন, নো মোর ওয়ার্ডস। আমার আরকে রাগিও না। ইনায়ার মুখে অসহায়ত্ব ফুটে ওঠে। ফাইজ ইনায়ার হাতটা ধরে সামনের দিকে নিয়ে যায়। ইনায়া হাঁটছে পিছু পিছু। একটি ছোট ক্যাফেতে ফাইজ আর ইনায়া দাঁড়িয়ে আছে। আশেপাশে কেউ নেই। ইনায়ার মনে হচ্ছে এটা পার্সোনাল ভাবে বুক করেছে। ফাইজ কারোর সাথে ফোনে কথা বলছে, তবে ইনায়ার হাত ছাড়েনি। আরো বেশ কিছুক্ষণ কলে কথা বলে ফোন রাখলো। এরপর ইনায়ার হাতটা ছেড়ে ইনায়ার সামনে দাঁড়ায়। ইনায়ার মাথা নিচু। ফাইজ এক পা এগিয়ে আসে ইনায়ার দিকে। ইনায়া দ্রুত পিছিয়ে যায় 2 পা। ফাইজ গম্ভীর গলায় বলে, হোয়াটস ইয়োর প্রবলেম লিটল কুইন? আমার ফোন কল রিসিভ হয় না কেন? ইনায়া মাথা নিচু করে ঢোক গিলে বলে, আমি তো আপনাকে ঠিক করে চিনি না। ফাইজ ভুরু কুচকে উঁচু গলায় বলে, চেনার জন্য কথা বলতে হয়, কথা। এই মেয়ে, তোমার কোনো আইডিয়া আছে? তোমার এই ব্যাড হ্যাবিটের জন্য আমি রাতে ঘুমাতে পারছি না। ইনায়া ভয় পায়, তবে কোনো কথা বলে না। ফাইজ নিজেকে সামলে ছোট করে বলে, সরি। ইনায়া অবাক হয়, লোকটা পাগল নাকি? এই ধমকায় তো এই ভালো। ফাইজ আবারও বলে ওঠে, কল রিসিভ কেন হয় না বলো? ইনায়া মিনমিন করে বলে, আমার আপনাকে ভয় লাগে। ফাইজ অদ্ভুত চোখে তাকায়। সে বাঘ না ভাল্লুক যে এই মেয়ে থেকে ভয় পায়? অবাক হয়ে বলে, হোয়াই? ইনায়া কি বলবে বুঝতে পারে না। ফাইজ দ্রুত ইনায়ের দিকে চেপে গেলে ইনায়া মাথা তুলে ভীত স্বরে বলে, দূরে থাকুন। ফাইজ থেমে যায়। ইনায়ের মুখপানে চেয়ে কেমন যেন স্বস্তি স্তম্ভিত হয়ে যায়। তার হাব বউটা কি সুন্দর, তার দূরত্ব সহে না। ইনায়া মাথা নিচু করে নেয়। ফাইজ ধমকে বলে, কেন ভয় পাও আমায়? ইনায়া ঢোক গিলে বলে, আপনি হাসেন না? ফাইজ অদ্ভুত চোখে তাকালো। সে তো হাসে প্রয়োজন পড়লে, এখন সারাদিনই হি হি করবে। ইরফান যে এই ইহ জীবনে হেসেছে কিনা তার তো কোনো খবর নেই। অতঃপর বলে, রোবটের বনেদের আবদার তার জামাই সারাদিন হা হা হি হি করবে, সারাদিন হাসবো কিভাবে আমি? লাস্ট কথাটা শক্ত গলায় বলে। ইনায়ের কান্না পাচ্ছে। এই লোকটা এমন কেন? ভালো করে কথা বলতেই পারে না। ফাইজ নিজেকে সামলে এপাশ ওপাশ হেঁটে বলে, মারাত্মক রেগে আছি বুঝলে। ইচ্ছে তো করছে তোমাকে কষিয়ে দুটো থাপ্পড় দিয়ে এইসব হ্যাবিট ছুটিয়ে দেই, বাট বিয়ের আগে কিছু করতে চাইছি না। বিয়ের পর ভয় ছোটাবো থাপড়িয়ে। ওয়েট। ইনায়া মাথা নিচু করে চোখ বড় বড় করে তাকায়। তার মানে তাকে বিয়ের পর মারবে? কত বড় সাহস সেটা আবার বলছে। মাথা তুলে রেগে বলে, আপনি বউ পেটাবেন সেটা আবার আমাকে বলছেন? ফাহিজ মনে মনে বলে, তবে ওপরে স্বাভাবিক। এইবার ঠিক জায়গায় বারুদ পড়েছে, এখন জ্বলুক। অতঃপর গলা ঝেড়ে নরম সুরে বলে, অবভিয়াসলি লিটল কুইন। জিম করছি তো বউকে পেটাবো বলেই। হাব বউ, ব্যথা পেলে আবার আমিই সারিয়ে দিব, নো টেনশন। ইনায়া এলোমেলো দৃষ্টি ফেলে। লোকটা তার সাথে মজা করছে এটা বুঝলো। ইনায়াকে আবারও চুপ হয়ে যেতে দেখে রাগ হয় ফাইজের। একে কি সত্যি সত্যি থাপ্পড় দিলে মুখ থেকে কথা বেরোবে? নিজেকে সামলে অসহায় কণ্ঠে বলে,
আমাকে কি এখন বাচ্চাদের মতো রাস্তায় ফুল নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে নাকি? ইনায়া আনমনে বলে, থাকুন। ফাইজ অবাক হয়। ইনায়া কথাটা বলে নিজেই বোকা বনে যায়। ফাইজ ঠোঁট বাঁকিয়ে হেসে ডান পকেটে হাত গুজে বলে, আগে বলবে না লিটল কুইন? ইটস ওকে, আই এম রেডি। ইনায়া ঘন ঘন দুই দিকে মাথা নাড়িয়ে বলে, না না, আমি এমনি বলেছি। ফাইজ হেসে বলে, আমার কুইনের মনে তবে এই চলে? ইনায়া লজ্জায় মাথা নিচু করে সিটিয়ে দাঁড়িয়ে থাকে। ফাইজ মৃদু হেসে ইনায়ার হাতটা ধরে এক কোনায় বসে বলে, কি খাবে বলো? ইনায়া ফাইজের পাশে বসে উসখুস করে মৃদু স্বরে বলে, কিছু না। ফাইজ এক কাপ কফি অর্ডার করে, এরপর ঘাড় বাঁকিয়ে তাকিয়ে থাকে ইনায়ার দিকে। মৃদু হেসে বলে, আই নো ইউ লাইক মি। ইনায়া ঘাড় ঘুরিয়ে ফাইজের দিকে তাকিয়ে ফটাফট বলে, মোটেও না। ফাইজ ইনায়ের দিকে চেয়ে ঠোঁট কামড়ে হাসছে। ইনায়া থতমত খেয়ে চোখ নামিয়ে নেয়। ফাইজ ফিসফিসিয়ে বলে, কবে যে শুনবো? মোটেও হ্যাঁ। আপু, তোমার ভাইয়া তো আসে না, চলো আমরা বাইরে ঘুরি। ফারহা মায়রার হাতটা ধরে বলল, না মায়রা, এখন রাত, বাইরে যাওয়া ঠিক হবে না, চলে আসবে ওরা। মায়রা হেসে বলে, আপু কিচ্ছু হবে না, চলো না যাই, এভাবে বসে থাকতে ভালো লাগছে না। আমি তো গ্রামে কত রাতেই বেরিয়েছি, কিচ্ছু হবে না, এসো তো। এটা বলেই ফারহার হাতটা ধরে বাইরে বেরিয়ে যায়। আশেপাশে ফুচকার দোকান খোঁজে, কিছুটা দূরে পেয়েও যায়। আপু, তোমার ফুচকা কেমন লাগে? ফারহা হেসে বলে, এটার ভালো লাগার পরিমাণ মাপা যাবে না। মায়েরা হেসে ফুচকার দোকানের দিকে এগিয়ে যায়। পাশেই ফারহা, মামা বেশি ঝাল দিয়ে 5 প্লেট ফুচকা দিন। ফারহা চোখ বড় বড় করে বলে, এত কি করবে? মায়েরা হেসে বলে, আমার 3 প্লেট, তোমার 2 প্লেট, তুমিও 3টা খাবে? ফারহা মাথা নাড়িয়ে বলে, না না, ভালো লাগে, বাট এত খেতে পারি না। কিছুক্ষণ পর একে একে মায়রার দিকে ফুচকার প্লেট দিলে মায়রা ঝটপট খাওয়া শুরু করে। পাশে ফারহা খায়। 3 প্লেট ফুচকা মায়রার খাওয়া শেষ। ফারহার এখনো খাওয়া হয়নি। মেয়েটা অবাক হয়ে বলে, এত দ্রুত কিভাবে খেলে? মায়রা হাত ঝেড়ে বলে, ওভাবেই। আইসক্রিম খাবে? ফারহা দেখল মায়রার চোখ মুখ অসম্ভব লাল। ফর্সা হওয়ায় বেশি বোঝা যায়। সেও ঝাল খায়, বাট মায়রার মতো অস্বাভাবিক না। খাওয়ার মাঝে মায়রা আরো ঝাল চেয়ে নিয়েছিল। ফারহা মুখের ফসকে ধীরে সুস্থে গিয়ে বলে, আমি আর কিছু খাবো না বোন। মায়রা সামনের দোকানের দিকে এগিয়ে যেতে যেতে বলে, ওকে, তুমি তাহলে এগুলো শেষ করো, আমি কিনে আনছি 2 মিনিট। 4টে ভ্যানিলা কোন আইসক্রিম আর একটা মালাই কিনে নিয়ে আসে। ভাগ্যিস আসার আগে টাকা ব্যাগে ভরেছিল। দোকানদারকে টাকা দিয়ে একটা কোন আইসক্রিম ছিঁড়ে একটা কামড় দেয়, রাস্তায় নেমে এগোয়। সামনে চোখ পড়লে চোখ বড় বড় হয়ে যায়। 5-6টা কুকুর তার আশেপাশে কেমন যেন হায়নার মতো হয়ে চেয়ে আসে। মায়েরা চোখ বড় বড় করে তাকায়, আত্মা শুকিয়ে যায়। বেখেয়ালে হাতের আইসক্রিমটা মুখে মেখে যায়। সেই সময় নষ্ট না করে একটা চিৎকার দিয়ে পেছনের দিকে দৌড় দেয়। কুকুরগুলোও তার পেছনে পেছনে দৌড় লাগায়। ইরফান জানতো ফাইজার ফোন কিনতে আসছে। ফাইজ কোথায় ফোন কিনতে আসতে পারে সে জানে, তাই দ্রুত এখানে এসেছিল। ফারহাকে ফুচকা খেতে দেখে তাকে মায়রার কথা জিজ্ঞাসা করলে সামনের দোকান দেখিয়ে দেয়। ইরফান এগিয়ে গেল। মায়রাকে দেখতে না পেয়ে অবাক হয়। দোকান থেকে চোখটা ফিরিয়ে সামনের দিকে চোখ পড়লে অবাক হয়। একটা মেয়ে দৌড়াচ্ছে, পিছে কুকুর। এটা মায়রা ছাড়া আর কেই বা হতে পারে? ইরফান দ্রুত পায়ে এগিয়ে যায়, পেছন থেকে বলে, হেই স্টুপিড, স্টপ। মায়রা ইরফানের গলা পেয়ে একবার পিছু ফিরে তাকায়। এত কুকুরকে দেখেও তার অবস্থা খারাপ। দৌড়ের গতি বাড়ায়। ইরফান যত দৌড়ায় রাস্তা তত শুনশান হয়। অন্ধকার ঘিরে ধরে। রাস্তা ফাঁকা পেয়ে ইরফান
দৌড়াতে দৌড়াতে রাস্তার এপার থেকে ওপারে যায়, এরপর উল্টো ঘুরে দৌড় লাগায়। ইরফান রেগে ফায়ার হয়ে যায় মায়রার উপর। একে তো সে মানা করা সত্ত্বেও এসেছে, আরেক হলো একা একা মাতব্বরি করে দোকানে গিয়েছে, আর এখন ইডিয়েটদের মতো কুকুর দেখে দৌড়াচ্ছে। হাতের কাছে পেয়ে আগে একটা চড় লাগাবে। মায়েরা দৌড়ায় যান হাতে নিয়ে। ইরফান দ্রুত রাস্তায় এপার থেকে ওপারে যায়। মায়েরা কিছু দূর দৌড়াতেই একটা গাড়ির সাথে ধাক্কা খেয়ে দাঁড়িয়ে যায়। ইরফান রাস্তা পেরিয়ে মায়েরার পিছে এসে দাঁড়ায়। মায়েরা গাড়ির ডিকিটেতে দুই হাত রেখে হাঁপায়। ইরফান ঘাড় বাঁকিয়ে দেখল কুকুরগুলো দাঁড়িয়ে পড়েছে তারই পেছনে। রাগ তার সপ্তম আসমানে পৌঁছেছে। ঝট করে মায়রাকে তার দিকে ফেরায়। মায়রাকে চেপে ধরে গাড়ির সাথে। ডান হাতে মায়রার গাল চেপে শক্ত করে ধরে রেখেছে। দাঁতে দাঁত চেপে বলে, আসতে নিষেধ করেছিলাম না? মায়রা ভীত চোখে তাকায় ইরফানের দিকে। কুকুরের থেকে বেঁচে বাঘের খাঁচায় পড়ল। গাল দুটো দাঁতের সাথে লেগে কেটে গেল বোধ হয়। ইরফান দেখল মায়রার হাতে একটা পলিথিন, ভেতরে বেশ কয়েকটা আইসক্রিম। বিরক্ত হয়ে গাল ছেড়ে মায়রার হাত থেকে আইসক্রিমের পলিথিনটা নিয়ে কুকুরদের দিকে ছুঁড়ে ফেলে। মায়রা চেঁচিয়ে বলে, আমার আইসক্রিম! ইরফান রাগান্বিত স্বরে বলে, এতগুলো আইসক্রিম খাবে তুমি? তুমি গরু? মায়রা রেগে যায়। তার খেতে ভালো লাগে, সে খাবে। এই লোক তাকে গরু বলবে কেন? মায়রা রেগে গিয়ে বলে, একদম গরু বলবেন না আমাকে, আপনি যে একটা গন্ডার। ইরফান চোখ গরম করে তাকায়। মায়রা আমতা আমতা করেই বলে, আপনার তো কোনো অনুভূতি নেই, হৃদয়হীন লোক। গন্ডারদেরও থাকে না, ঠিক আছে? ভুল তো কিছু বলিনি। আমার গাল কেটে দিল পাষাণ লোকটা। কথাটা বলেই ডান গালে হাত বুলায়। তার বা পাশে খেয়াল করতেই মায়েরা ঢোক গেলে দুটো কুকুর দাঁড়িয়ে। মেয়েটা ভয় পেয়ে ইরফানের বুকে সিটিয়ে গিয়ে বলে, ওদের তাড়িয়ে দিন প্লিজ। ইরফান মায়রার দিকে রেগে তাকিয়েছিল। মায়রার কাজে ফোঁস করে শ্বাস ফেলে। তার গাড়ি এই ফাঁকা জায়গায় সাইড করে এই স্টুপিডের কাছে আসতে হয়েছে, কিন্তু এটা তো একটা বাদর। তাকে ঘুরিয়ে ঘুরিয়ে এর পিছে দৌড়িয়ে সেই তার গাড়ির কাছেই আসলো। বিরক্তির শ্বাস ফেলে দুই হাতে মায়রার কোমরটা ধরে গাড়ির ডিকিতে বসিয়ে দেয়। মায়রা চেঁচিয়ে ওঠে, আরে কি করছেন? পড়ে গেলাম, পড়ে গেলাম। ইরফান ধমক দেয়, শ্যাট আপ। মায়রা কেঁপে ওঠে। গাড়ির ডিকির ওপর বসিয়ে বুঝেছে তার দুই পা বসলো। ইরফানের পেছনে তাকিয়ে দেখলো সবগুলো কুকুর তার আইসক্রিমগুলো খেয়ে নিচ্ছে। অসহায় চোখে সেই দিকে তাকিয়ে রইল খানিক। মায়রা গাড়ির ডিকিতে বসায়। পেছন থেকে রোড লাইটের আলো মায়রার মুখ জুড়ে ছড়িয়ে পড়েছে। ইরফান অদ্ভুতভাবে চেয়ে আছে মায়রার দিকে। মেয়েটার ঠোঁটের চারপাশে চকলেট লাগানো, ঠিক যেমন বাচ্চাদের চকলেট খেয়ে পুরো মুখ মাখিয়ে ফেলে। মায়রা ইরফানের দিকে তাকিয়ে ইনোসেন্ট গলায় আবদার করে, আমি আইসক্রিম খেতে চাই প্লিজ। ইরফান শুষ্ক ঠোঁট জোড়া ভিজিয়ে নেয়। ঠান্ডা গলায় মৃদু স্বরে বলে, কিনে দিব। মায়রা ইরফানের দৃষ্টি দেখে থমকায়। আজ দুপুরের কথা মনে পড়ে। বোরখা জর্জেটের হওয়ায় শুধু পিছলে যায় সে সহ। মায়রা উপরের দিকে উঠতে নেয়। ইরফান মায়রার কোমরের পেছনে বা হাত দিয়ে টেনে আনে তার দিকে। মায়রা ভয় পেয়ে ইরফানের দুই কাঁধে হাত রাখে। মায়রা দুই পা আড়াআড়ি ভাবে ভাঁজ করে বসেছে। ইরফান বোধহয় বিরক্ত হলো। কপালের বিরক্তিকর ভাঁজ, তবে কিছুই বলল না। ডান হাতের বুড়ো আঙ্গুল দ্বারা মায়রার ঠোঁট মুছে দিতে দিতে শীতল কণ্ঠে বলে, ইউ আর এ রিয়েলি ভেরি লিটল গার্ল। মায়রা দুই হাতে ইরফানের হাতটা ধরে মিনমিন করে বলে, আমি বাড়ি যাব। ইরফান মায়রার হাত দুটো তার বা হাতে চেপে ডান হাতে আবারও মায়রার ঠোঁটের চারপাশে লেগে থাকা চকলেট মুছে দিতে দিতে বলে, নিয়ে যাব। মায়রা আমতা আমতা করেই বলে, আপনাকে আমার ভয় লাগছে, কমিয়ে দিব। ইরফানের ভয়েস টোন চেঞ্জ, নরম স্বর। মায়রা ইরফানের এই ভয়েস নিতে পারে না। তার ভীষণ তৃষ্ণা পায়। ঢোক গিলে অবুঝ গলায় বলে, আমার তৃষ্ণা পেয়েছে। ইরফান মায়রার চোখের দিকে তাকিয়ে আবারও একই স্বরে বলে, মিটিয়ে দিব। মায়রা এদিকে ওদিকে তাকিয়ে মৃদু স্বরে বলে,
আমার হাত ছাড়ুন, সময় হোক। মায়রার এলোমেলো দৃষ্টি। ইরফান মায়রার ঠোঁট থেকে আঙ্গুল সরিয়ে ডান গালের ওপরে আনে। ফোলা ফোলা ফর্সা গালে আলতো করে অনবরত আঙ্গুল ঘোরায়। দৃষ্টি ঘুরিয়ে মায়রার চোখে নিবদ্ধ করে। ছোট করে শ্বাস ফেলে তার চিরাচরিত গম্ভীর গলার সাথে কিছুটা নমনীয়তা মিশিয়ে প্রশ্ন করে, আমি হার্টলেস? একা একা দাঁড়িয়েছো কেন? ফারহা শোরুমের সামনে এক কোনায় দাঁড়িয়েছিল। তার ভাই আর ইনায়া সেই তো গিয়েছে। এদিকে মায়েরা কোথায় যে গেল? ইরফানও পিছু পিছু গেল। আর সে কি করবে? চুপচাপ দাঁড়িয়ে তাদের জন্য অপেক্ষা করছিল। শুদ্ধ ফাইজের কাছে কল করেছিল। কিছু কাজ থাকায় ইরফান আর মায়েরার সাথে আজ গ্রাম থেকে ব্যাক করেছে। শুদ্ধর কথায় চোখ তুলে তাকালো ফারাহ। শুদ্ধ ফারহার দিকে চেয়েই ছিল। চোখে চোখ পড়ায় ফারহা দ্রুত চোখটা নামিয়ে নেয়। শুদ্ধ মৃদু হেসে বলে, আমার হবু বউয়ের জন্য ফোন কিনতে আসলাম, চুজ করে দিবে ফারহা? ফারহা রেগে তাকায় শুদ্ধের দিকে। শুদ্ধ ফারহার কপালে 2 আঙ্গুলের ডালা একটা টোকা দিয়ে ফিসফিসিয়ে বলে, ভয় পাচ্ছি তো। শুদ্ধর কথায় চোখ তুলে তাকালো ফারহা। শুদ্ধ ফারহার দিকেই চেয়েছিল। চোখে চোখ পড়ায় ফারহা দ্রুত চোখটা নামিয়ে নেয়। শুদ্ধ মৃদু হেসে বলে, আমার হবু বউয়ের জন্য ফোন কিনতে আসলাম, চুজ করে দিবে ফারহা? ফারহা রেগে তাকায় শুদ্ধের দিকে। শুদ্ধ ফারহার কপালে 2 আঙ্গুলের দ্বারা একটা টোকা দিয়ে ফিসফিসিয়ে বলে, ভয় পাচ্ছি তো। ফারহা চোখটা সরিয়ে নেয়। রেগে বলে, তুমি তোমার হবু বউয়ের জন্য ফোন কেনো না পুরো মার্কেট কিনে নাও, আমাকে কেন বলছো? যাও এখান থেকে। শুদ্ধ হেসে বলে, তোমার পছন্দ না মারাত্মক সুন্দর বুঝলে, কিন্তু আমার পছন্দ তো সি মার্কা, তাই তোমাকে পছন্দ করি। আর এখন বুদ্ধি হয়েছে বলেই তো বিয়ে করব মিষ্টি সামিয়াকে। ফারহা ছলছল দৃষ্টিতে শুদ্ধের দিকে তাকায়। শুদ্ধ দেখল ফারহার চোখের পানিতে টইটম্বুর। শব্দ করে হেসে ফেলল। ফারহা চোখটা সরিয়ে নেয়। শুদ্ধ মৃদু হেসে বলে, চোখের পানি টপ টপ করে পড়ে না কেন? তোমার এটাকে কান্না বলে না, ভালোভাবে কাঁদো তো ফারহা। ফারহা রেগে বলে, তুমি যাবে এখান থেকে? বলতে বলতে চোখ থেকে টুপ করে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। শুদ্ধ ফারহার গালে গড়িয়ে পড়া পানি দেখে হেসে বলল, নাও পারফেক্ট, এভাবেই কাঁদতে হয়। ফারহা রেগে এই জায়গা থেকে যেতে নিলে শুদ্ধ ফারহার হাতটা টেনে ধরে। ফারহা রেগে বলে, আমার হাত ছাড়ো বলছি। শুদ্ধ ঢোক গিলে বলে, তুমি অনেকক্ষণ কাঁদবে ফারহা, প্লিজ। ফারহা অদ্ভুতভাবে তাকালো শুদ্ধের দিকে। মেজাজটা খারাপ লাগে, অসহ্য একটা। শুদ্ধ হঠাৎই শব্দ করে হেসে বলে, আচ্ছা আবার পরে কাঁদবে, এখন চলো। আমার মা বলেছে সামিয়াকে একটা ফোন কিনে দিতে, অনেক ভালো ফোন কিনতে হবে। এসো এসো আমার সাথে এসো। ফারহা হাতটা ছাড়ানোর চেষ্টা করে। শুদ্ধ শক্তপোক্ত হাতে ফারহার হাতটা ধরে শোরুমের ভেতরে যায়। বেশ কয়েকটা ফোন দেখলো শুদ্ধ। ফারহাকে জিজ্ঞাসা করলো। ফারহা মুখে কুলুপ এঁটে বসে আছে। শুদ্ধ মৃদু হেসে আইফোন 15 প্রো ম্যাক্স কিনে নেয়। প্যাকিং করে নিয়ে ফারহার হাতে দিয়ে বেরিয়ে যায়। ফারহাকে ফাইজের গাড়িতে বসিয়ে বলে, ফাইজকে ডেকে আনছি, তুমি গাড়িতেই থাকো, আমার কাজ আছে বুঝলে। কথাটা বলেই দ্রুত পায়ে চলে যায়। ফারাহা অবাক হলো। শুদ্ধ সত্যি ওই সামিয়া মেয়ের জন্য ফোন কিনলো, তাও আইফোন। 2 হাতে মুখ লুকিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। শুদ্ধ হঠাৎই কোথা থেকে এসে গাড়ির জানালায় 2 হাত রেখে ডাকে, ফারা। ফারহা ঝাঁকি দিয়ে মাথা তুলে তাকায় গাড়ির জানালার দিকে। চোখের পানিতে পুরো মুখ লেপ্টে, অবস্থা খারাপ। চোখ মুখ লাল হয়ে আছে। শুদ্ধ নীরব চোখে কিছু সময় তাকিয়ে থাকলো। এরপর হঠাৎই মৃদু হেসে বলে, কাঁদলে তোমায় ভীষণ সুন্দর লাগে ফারহা। ফারহা চোখটা সরিয়ে নেয়। শুদ্ধ আবারও হেসে বলে, বিলিভনি, এই ফোনটা আমার হবু বউয়ের জন্যই কিনেছি। তুমি আরেকটু কাঁদো কেমন? ফারহা চেঁচিয়ে ওঠে, তুমি যাবে এখান থেকে? বলতে বলতেই চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। শুদ্ধ হেসে বলে, তুমি কি সুন্দর করে কাঁদো ফারহা, পা চলছে না তো আমার।
তুমি আরেকটু কাঁদো তো, আমি দেখি। ফারহা বিরক্ত হয়ে মাথা নিচু করে নিল। আজ গ্রামে ব্যাক করব আবার। সামিয়া ওয়েট করছে ফোনের জন্য, এখন আসছি। ফারাহা মুখ ঘুরিয়ে থাকলো, তাকালো না শুদ্ধের দিকে। শুদ্ধ হেসে সোজা হয়ে দাঁড়ায়, শরীর টানা দিয়ে দ্রুত পায়ে প্রস্থান করে জায়গাটা। কিছুক্ষণের মাঝে ওয়েটার কফি দিয়ে গেল। ফাইজ ইনায়ার সামনে এগিয়ে দিয়ে বলে, টেক ইট। ইনায়া মিনমিন করে বলে, আমি খাবো না। ফাইজি চেয়ার ঘুরিয়ে ইনায়ার দিকে ফিরে বসে। এরপর ইনায়ার চেয়ার সহ ইনায়াকে তার দিকে ঘোরায়। ইনায়া অবাক হয়ে বলে, আরে কি করছেন? ফাইজ তার কাজ শেষ করে কফির কাপ হাতে নিয়ে ইনায়ার সামনে ধরে এবং গম্ভীর গলায় বলে, যা বলছি সেটাই করবে, নো মোর ওয়ার্ডস। ইনায়া ঢোক গিলে কাপা কাপা হাতে কফির কাপটা নিয়ে ফাইজের হাত থেকে। ফাইজ লাউন্স মানে আরামদায়ক চেয়ারে গা এলিয়ে দুই হাত ভাঁজ করে ইনায়ার দিকেই চেয়ে আসে, ঠোঁটের কোণে মৃদু হাসির রেখা। ইনায়া ফাইজের দৃষ্টিতে দৃষ্টি রাখে কয়েক সেকেন্ড, এরপর চোখ নামিয়ে মৃদু স্বরে বলে, আপনি অন্যদিকে তাকান। ফাইজ ভুরু কুঁচকে নেয়, বসা থেকে দাঁড়িয়ে চেয়ার টেনে ইনায়ার অনেকটা লেগে বসে। দুই পা ফাঁক করে বসেছে। ইনায়ের দুই পা তার দুই পায়ের মাঝে, তবে ইনায়ের পায়ের সাথে তার পা টাচ লাগেনি। ইনায়া চোখ বড় বড় করে তাকায়। ফাইজ গাল চুলকে বলে, আই এম ওয়েটিং ফর সামথিং। চোখের ইশারায় কাপ দেখিয়ে বলে, এটা মুখে নাও ফার্স্ট। ইনায়া মাথা নিচু করে দুবার চুমুক দেয় কফিতে। তৃতীয়বার চুমুক দিতে নিলে ফাইজ বলে ওঠে, স্টপ লিটল কুইন। ইনায়া অবাক হয়ে তাকায়। ফাইজ ইনায়ার হাত থেকে কফির কাপটা নিয়ে আরামসে তাতে চুমুক দেয়। ইনায়া দ্রুত বলে ওঠে, কি করছেন? এটা আমি খেয়েছি। ফাইজ মৃদু হেসে বলে, এই জন্যই তো নিলাম লিটল কুইন, দিস ইজ এ স্পেশাল সুইট ফর মি। তুমি খেতে চাইলে অর্ডার করে দিচ্ছি। ইনায়া ফাইজের কারসাজি বুঝলো, ভীষণ লজ্জা লাগছে তার। আমতা আমতা করে বলো, আমি ফারাহা আপুদের কাছে যেতে চাই। ফাইজ কিছু বলল না, চুপচাপ তীক্ষ্ণ চোখে ইনায়ার দিকে এক ধ্যানে তাকিয়ে কফির মগে একে একে চুমুক দিতে থাকে। মিটিমিটি হাসছে বিড়বিড় করে, ভালোই তো লাগে হাব বউকে লজ্জা দিতে। ইনায়ার দৃষ্টি এলোমেলো, দুই হাত জমা করে কসলায়। ফাইজ খেয়াল করলো, বা হাত এগিয়ে নিয়ে ইনায়ার ডান হাত আগলে নেয়, মৃদু স্বরে বলে, ইটস নট গুড। লজ্জাগুলো এভাবে হাতের ওপরে ঝাড়তে হবে না। আমি থাকতে তোমার হাতগুলো এভাবে কষ্ট দিচ্ছ লিটল কুইন। ইনায়া চোখটা খিঁচিয়ে নেয়, এই লোক একটা অসভ্য। ফাইজ পুরো কফিটা শেষ করলো ইনায়ের দিকে দৃষ্টি নিবদ্ধ রেখে। এরপর মৃদু স্বরে বলে, তোমার ফোন দাও। ইনায়া তড়াক করে চোখ তুলে তাকায় সামনে। ফাইজ মৃদু হেসে তার দিকে তাকিয়ে আছে। ইনায়া মিনমিন করে বলে, কেন? আমি বলেছি তাই। ইনায়ার বাঁ হাতে ফোন। ফাইজ ইনায়ার দিকে চেয়ে আসে। ইনায়া বাধ্য মেয়ের মতো করে ফাইজের দিকে তার ফোনটা বাড়িয়ে দেয়। ফাইজের ঠোঁটের কোণে হাসি চওড়া হয়। বাঁ হাতের মাঝে ইনায়ার ডান হাতটা ধরে রাখা। ইনায়া ছাড়াতে চাইলে ফাইজ ইনায়ার ফোনের দিকে তাকিয়ে বলে, ডোন্ট ডিস্টার্ব মি লিটল কুইন। ইনায়া হাত নাড়ানো অফ করে দেয়। ফাইজ ফোনের লকটা দেখলো, ইনায়ার দিকে একবার তাকালো। ইনায়া তার দিকেই চেয়েছিল। ফাইজকে তাকাতে দেখে দ্রুত চোখটা সরিয়ে নেয়। ফাইজ মৃদু হেসে কি যেন একটা টাইপ করে, লকটা খুলে যায়। ফোন আনলক হয়ে গেলে ফাইজ শব্দ করে হেসে দেয়। ফোনের ওয়ালপেপার ইনায়ার দিকে তাক করে ধরে রেখে জোরে জোরে হাসতে থাকে। ইনায়া চোখ বড় বড় করে তাকায়, তার ফোনের লক। এই লোক কিভাবে জানলো? ফাইজ কোনো রকমে হাসি থামিয়ে বলে, আই এম অলওয়েজ রেডি টু বি ইয়োর পার্সোনাল ব্যাড বয় লিটল কুইন। ইনায়া লজ্জায় কেঁদে দিবে প্রায়। ফাইজের হাসি থামে না। ইনায়া চোখ জোড়া খিঁচিয়ে নেয়। ফাইজ কোনো রকমে হাসি থামিয়ে ইনায়ের মেসেঞ্জারের চ্যাটলিস্ট চেক করে। অনেক ছেলে মেয়ে মিশিয়ে সবার সাথে কথাবার্তা হয় ইনায়ার। ফাইজ আর চোখে ইনায়ার দিকে তাকায়। কিছু একটা ভেবে ইনায়ার ফোনটা পকেটে ভরে দাঁড়িয়ে যায়।
ইনায়া অবাক হয়ে বলে, আমার ফোন? ফাইজ গম্ভীর গলায় বলে, ইরফান নয়তো শুদ্ধের হাতে নেক্সট ডেতে দিয়ে দিব, ওকে? কেন? ফ্রেন্ড লিস্টে এত ছেলে কেন লিটল কুইন? আমার ভীষণ রাগ লাগছে। ডোন্ট টক। ইনায়া অবাক হয়, এই তো একটু আগে তো পাগলের মতো হাসছিল, মুহূর্তেই এমন হয়ে গেল কেন? ইনায়া মৃদু স্বরে বলে, ওরা সবাই আমার ভাই। ফাইজ ইনায়ের দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে বলে, পাতানো ভাই আমি লাইক করি না। ইনায়া ভুরু কুচকে তাকালো। এই লোকটা বিয়ে না হতেই তার স্বাধীনতা কেড়ে নিচ্ছে। হঠাৎই রেগে বলে, আমার ফোন দিন বলছি। ওরা সবাই আমার ভাই, ওদের উল্টাপাল্টা বললে ওরা আমায় ভুল বুঝবে। ফাইজ রেগে বলে, বুঝলে বুঝবে, আই ডোন্ট কেয়ার। ইনায়াও রেগে বলে, বাট আই কেয়ার। ফাইজের রাগ তরতর করে বেড়ে যায়। ধমকে বলে ওঠে, শাট আপ। যা বলেছি চুপচাপ শুনবে। ফোন পাবে না মানে পাবে না। আর পাতানো ভাইদের ভুলে যাও। ইনায়া কিছু বলতে চায়। ফাইজ রেগে গিয়ে বলে, আই সেড ডোন্ট টক নাও। রাগিয়েছো ভালো কথা, চুপ থেকে অ্যাটলিস্ট রাগটাকে কন্ট্রোল করায় হেল্প করো। ইনায়া মাথা নিচু করে থাকে। সে নিজেও রেগেছে। বাড়ি গিয়ে ভাইকে বিচার দিবে আগে। তার ফোন কেন নিবে এই লোক? ফাইজ লম্বা শ্বাস ফেলে ইনায়ার হাতটা ধরে বাইরের দিকে যায়। ইনায়াও চুপচাপ পিছু পিছু যায়। মায়েরা চোখ বুজে রেখেছে। ইরফান মায়রার কোমরটা চেপে আরেকটু তার দিকে এগিয়ে আনে। ঠান্ডা গলায় বলে, স্পিক আপ। মায়েরা কাপা কাপা গলায় বলে, সরি। ইরফান মায়রার পুরো মুখ অবলোকন করলো খুব নিখুঁতভাবে। ঢোক গিলল। শুষ্ক ঠোক জোড়া ভিজিয়ে আবারও ঠান্ডা স্বরে বলল, ইউ নো, আই এম মোর থার্স্টি দ্যান ইউ। মায়েরা পিটপিট করে চোখ মেলে তাকায়। ইরফানের দৃষ্টি তার দৃষ্টি স্থির রাখতে পারে না। চোখ নামিয়ে একটু মোচড়ামুচড়ি করে আমতা আমতা করে বলে, সারুন। কথাটা শেষ করতে পারেনি। ইরফান এগিয়ে এসে মায়রার ঠোঁট জোড়ায়, নিজের শুষ্ক ঠোঁট জোড়া রাখে। মায়রা চোখ বড় বড় করে তাকায়। ইরফান মায়রার হাতটা ছেড়ে দুই হাতে মায়রার কোমরটা জড়িয়ে ধরে। মায়রা হাত ছাড়া পেয়ে ছটফটায়। দুই হাতে ইরফানের বুকে ঠেলে সরাতে চায়। বুকে গলায় অগণিত খামচি দেয়। তবুও ছাড়া না পেয়ে দুই হাত তুলে ইরফানের দাড়ি টেনে দেয়। গাল খামচে ধরে। ইরফানের কোনো হেলদোল নেই। সে তার নিজস্ব একান্ত অনুভূতির জোয়ারে মত্ত। কপালে বিরক্তির ভাঁজ ফুটে ওঠে। ডান হাত বাড়িয়ে মায়রার হাত দুটো তার হাতের মুঠোয় নেয়। বাঁ হাতে মায়রাকে নিজের সাথে চেপে ধরে। মায়রা অসহায় হয়ে এক পর্যায়ে ফুপিয়ে ওঠে। ইরফান ফোপানোর শব্দে সম্বিত ফিরে পেয়ে দ্রুত মায়রাকে ছেড়ে দেয়। কিছু বলার আগেই মায়রা ইরফানের গায়ের উপরে গড়গড় করে বমি করে দেয়। ইরফান হতভম্ব। মায়রা একটু আগে যা যা ফুসকা খেয়েছিল সব উলগে মায়রা ইরফানের গা ভাসিয়ে দিয়েছে। ইরফানের চোয়াল শক্ত হয়ে যায়। রাগে শরীর কাঁপছে। পরনে কালো স্যুট প্যান্ট। অফিসে কিছু কাজ ছিল। মায়রাকে নিয়ে অফিসে যেতে হতে চেয়েছিল। মায়রা বমি করে বসে বসে ঢুলছে। মাথা নিচু করে ফুপিয়ে কাঁদছে। ইরফান বোধহয় পারল না রাগটাকে কন্ট্রোল করতে। ডান হাতে মায়রাকে টেনে গালে থাপ্পড় মারতে নিলেই মায়রা হেলে পড়ে ইরফানের গায়ের ওপর। ইরফানের হাতটা থেমে যায়, তবে চোয়াল শক্ত। মায়রা দুর্বল শরীর নিয়ে ডান হাতে পড়ে যেতে নেয়। তার আগেই দুই হাতে ইরফানের গলা জড়িয়ে ধরে। ইরফান ধরল না মায়রাকে, দুই হাত মুষ্টিবদ্ধ করে রেখেছে। মায়রা দুই হাতে ইরফানের গলা জড়িয়ে ধরে। ইরফানের গলার সাথে তার মুখটা ঠেকিয়ে ফুপিয়ে কাঁদে। জড়ানো কণ্ঠে খুবই আস্তে আস্তে বিড়বিড় করে, সরি, আমি সিগারেটের গন্ধ সহ্য করতে পারি না, সরি, মারবেন না। ইরফানের চোখ বুজে ঢোক গিলল। তার গলায় মায়রার গরম নিঃশ্বাস পড়ে, সাথে চোখের নোনতা পানি। মেয়েটা কি যেন বিড়বিড় করে। ইরফান বোঝে না। রাগ আর বিরক্তির পারদ রক্তের কণার ন্যায় তার শরীরের শিরায় শিরায় ছুটতে লাগলো। বেশ অনেকক্ষণ চুপ করে থাকলো। মায়রাকে ধরল না। মায়রাও ইরফানের গলা ছাড়ল না।
এখনো গাড়ির ডিকিতেই বসে রয়েছে মায়রা। ইরফান গম্ভীর গলায় বলে, ডোন্ট ক্রাই, কিছু করব না। ইরফানের কণ্ঠে রাগের আভা ঝরে পড়েছে। মায়রা কেঁপে ওঠে। তার শরীর ভীষণ উইক, প্রচন্ড মাথা ব্যথায় তাকাতে পারছে না সে। কান্না থেমেছে, তবে মাথা ব্যথা আর পেট ব্যথায় অজ্ঞান হওয়ার উপক্রম। ঘন ঘন শ্বাস নেয় আর ছাড়ে, যা ইরফানের গলায় গিয়ে ধাক্কা লাগে। ইরফান শক্ত গলায় বলে, স্টুপিড, ছাড়ো। মায়েরা যেন শুনল না, সাপের মতো পেঁচিয়ে ইরফানের গলা জড়িয়ে ধরে, ঠোঁট নাড়িয়ে কিছু বলতে চায়। ইরফান শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। এই মেয়েটা তাকে এইভাবে জ্বালাবে, অথচ তার এই মেয়েকে ছোঁয়া যাবে না। ইচ্ছে করলো ঠাটিয়ে 4টে থাপ্পড় মেরে এই রাস্তার মাঝে ফেলে চলে যেতে। মায়েরা ইরফানের গলা জড়িয়ে কিছু বলতে চায়, ঠোঁট নাড়ায়, যা ইরফানের গলায় আপাতত ছুরির ন্যায় লাগলো। ডান হাতে ঝটকা মেরেই মায়রাকে তার থেকে সরিয়ে কিছু বলতে চায়, কিন্তু মায়রা তার ডান দিকে হেলে পড়তে নিলেই ইরফান দ্রুত বাঁ হাতে মায়রার কোমরটা জড়িয়ে নিজের সাথে আলগে নেয়। রাগ বিরক্তিতে চাপা পড়ে। হঠাৎই ইরফানের মুখ জুড়ে চিন্তারা হাজির হয়। মায়রা চোখ বোজে, ঠোঁট নাড়িয়ে কি যেন বিড়বিড় করে। ইরফান বুঝলো বমি করার ফলে অতিরিক্ত উইক হয়ে মেয়েটার এই অবস্থা। নিজেকেই দুটো থাপ্পড় দিতে ইচ্ছে করলো। এই বাচ্চার আশেপাশে থাকায় তার জন্য চরম লেভেলের ভুল। লম্বা শ্বাস ফেলে মায়রার মুখে লেগে থাকা বমির অংশ খসখসে ডান হাতের তালু দ্বারা মুছে দিল। মায়রা নড়ে চড়ে ইরফানের সুটে মুখ ঘষে আর ইরফানের সাথে চেপে বসে। দুই হাতে ইরফানকে জড়িয়ে ভারী নিঃশ্বাস ফেলে। ইরফান মায়রার এলোমেলো ভাবে হিজাবটা টান দিয়ে খোলে, কোনো রকমে মাথার উপর দিয়ে দেয়। মায়রা পিটপিট করে চোখ মেলে তাকায়। ইরফান মৃদু স্বরে বলে, আর ইউ ওকে? মায়রা ইরফানকে ছেড়ে দেয়, ডিকির উপরে বসে ঢুলছে। ইরফান রাগে বিরক্তিতে গায়ের স্যুট এক টানে খুলে ফেলে। এরপর দুই হাতে কালো শার্টের বোতামগুলো একে একে খুলতে থাকে। মায়রা আধো আধো চোখ মেলে ইরফানকে দেখে ভয় পায়। ইরফান শক্ত চোখে মায়রার দিকে চেয়ে আছে, মনে হচ্ছে এক্ষুনি টুপ করে খেয়ে ফেলবে। মায়রা কান্না মাখা জড়ানো গলায় বলে, সরি। ইরফান স্যুট আর শার্ট গাড়ির ডিকির উপরে রেখে ঝট করে মায়রাকে কোলে তুলে নেয়। মায়রা ইরফানকে ভীষণ ভয় পায়। মাথা ব্যথায় চোখ মুখ কেমন যেন লাল হয়ে গেছে, তবুও আদো আদো স্বরে বলে, আমি আপনার সাথে যাব না, আমায় ছাড়ুন। ইরফান দুই পা এগোলো সামনে, শুদ্ধের কথায় থেমে যায়। হট ইজ সিনেমা, সি সি ভাই, তাই বলে ফাঁকা রাস্তায় পেয়ে 15 বছর বাচ্চা মেয়েকে ছাড়লি না? মায়েরা কথা বলতে পারছে না, হঠাৎই মাথা ব্যথা বেড়ে গিয়েছে। তবে বুঝলো এখানে শুদ্ধ এসেছে, কিন্তু চোখ খুলল না। ইরফান এমনিতেই রেগে বোম হয়ে আছে। শুদ্ধর কথা যেন আগুনে ঘি ঢালার মতো করে কাজ করলো। রাগান্বিত স্বরে বলে, ডোর খুলে দে। শুদ্ধ আফসোসের সুরে বলে, মেয়েটার জন্য খুব কষ্ট হচ্ছে রে। আহারে, তোর কাছে থাকা সেভ নয় মনে হচ্ছে, ওকে আমায় দে, বড় হলে আবার তোকে দিয়ে দিব। কথাটা বলে এগিয়ে আসতে নিলে ইরফান উল্টো ঘুরে অপর পাশে গিয়ে নিজের ডান হাত দিয়ে ডোরটা খুলল। এরপর মায়রাকে ড্রাইভিং সিটের পাশের সিটে বসিয়ে দেয়। শুদ্ধ হাসলো, তবে মায়রাকে বেশ ভালোই অসুস্থ লাগলো। সিরিয়াস কিছু হয়নি কি? ইরফান মায়রাকে সিটে বসিয়ে দিয়ে শুদ্ধকে বলে, ইনায়াকে যেন বাড়ি দিয়ে আসে। ইরফান এগিয়ে গিয়ে মায়রার সিট বেল্টটা বাঁধতে নেয়। মায়রা পিটপিট করে চোখ খুলে ইরফানকে উদম গায়ে তার কাছে দেখে কান্না মাখা গলায় বলে, কি করছেন, সরুন। ইরফান জ্বলন্ত চোখে তাকায় মায়রার দিকে। মায়রা আমতা আমতা করে বলে, সরি। ইরফান মায়রার সিট বেল্টটা বেঁধে গাড়ির লাইটটা অফ করে সিটে গা এলিয়ে চোখ বোজে। মায়রার কপালের কোনায় হাত দিয়ে ব্যথা কমানোর চেষ্টা করে। মিনমিন করে বলে, আমি শুদ্ধ ভাইয়ার সাথে যেতে চাই। ইরফান কথাটা শুনেই ঝড়ের বেগে মায়রার কাছে এসে মায়রার গালে একটা শক্তপোক্ত চড় মেরে দেয়। মায়রার মাথা ভন ভন করে। মাথা ব্যথার মাঝে এমন থাপ্পড় খেয়ে যেন মাথাটা ঝিম মেরে যায়।
ফুপিয়ে ওঠে। ইরফান শক্ত করে মায়রার গালটা চেপে ভস্ম করা চোখে চেয়ে হিসিয়ে বলে, আর একটা কথা বলবি তো এক্ষুনি গাড়ির নিচে চাপা দিয়ে দিব। মায়েরা ভয়ে কাঁপছে। আরো কি করতে গেলেই ইরফান তার জায়গায় বসে গাড়ির স্টিয়ারিংয়ে একটা পাঞ্চ মারে। এরপর গাড়ি থেকে নেমে দাঁড়ায়। মায়েরা ফুপিয়ে কাঁদে, বিড়বিড় করে সিগারেট খেয়ে এসে অসভ্যতামি করবে, অসভ্য লোক। সিগারেটের গন্ধে আবার যেন বমি আসলো মায়রার। মেয়েটা সিগারেটের গন্ধ একদমই সহ্য করতে পারে না। ইরফান গাড়ি থেকে নেমে গাড়ির পাশেই দাঁড়ায়। পকেট হাতালো, কিন্তু সিগারেট পায় না। প্যাকেটে দুটো সিগারেট ছিল এখনো। গাড়ি থামিয়ে সেই সিগারেট দুটো এই ধোঁয়া উড়িয়ে মায়রার কাছে এসেছিল। সিগারেট না পেয়ে আরো রেগে গেল। পাশে শুদ্ধ দাঁড়িয়ে রসিকতার ছলে বলে, মেজাজ ফুরফুরে থাকার বদলে এমন গরম কেন রে? ইরফান রেগে শুদ্ধের কলারটা ধরে দাঁতে দাঁত চেপে বলে, ওই স্টুপিডকে জাস্ট নিতে পারছি না আমি। শুদ্ধ তবদা খেয়ে চেয়ে আসে, হেসে বলে, ওকে তাহলে ডিভোর্স দিয়ে দে। ইরফান শুদ্ধকে ধাক্কা দিয়ে বলে, এখান থেকে যা, আর পারলে এটার ব্যবস্থাই কর। শুদ্ধ অবাক হয়ে তাকায়। ভেবেছিল রেগে যাবে, কিন্তু ইরফানের এমন কথায় শুদ্ধ ভারী অবাক হলো। অতঃপর সিরিয়াস কণ্ঠে বলে, সিরিয়াসলি তুই ডিভোর্স চাইছিস? ইরফান দুই হাতে নিজের মাথার চুলটা টেনে রাগান্বিত স্বরে বলে, আমার সাথে ওর ঠিক যায় না। ও আস্ত একটা বাচ্চা। আমি কবে জানি ওকে মেরে দেই। সো ডিভোর্স ইজ বেটার। শুদ্ধ ইরফানের গাড়ি থেকে বেশি দূরে না দাঁড়ানোই মায়রা ইরফান আর শুদ্ধের প্রতিটি কথা শুনতে পায়। এতক্ষণ মাথা ব্যথায় চোখ থেকে পানি পড়লেও এবার হৃদয়ের ক্ষতের যেন চোখের পানি শুকিয়ে গেল। কান্না থেমে যায় মায়রার। ডান হাত তুলে নিজের ঠোঁটে একবার হাত বোলায়। ছেলেদের কাছে মেয়েদের এই শরীরটাই সব। ছোট্ট মেয়েটা কেমন যেন বড়দের মতো কষ্ট পায়। চোখ থেকে টুপটুপ করে কয়েক ফোঁটা পানি গড়িয়ে কোলের ওপরে পড়ে। দুই হাতে চোখ মুছে নেয়। কষ্ট পাওয়ার কি আছে? লোকটা তো বিয়ের দিন থেকেই তাকে মানে না, আজ মুক্তি চাইছে। এটাই তো স্বাভাবিক। মাথা ব্যথায় যেন তার মাথাটা ছিঁড়ে যাবে। তবুও বহু কষ্টে মায়েরা গাড়ি থেকে নেমে দাঁড়ায়। পিছু ফিরে তাকায় না। ঢুলতে ঢুলতে ধীর পায়ে হেঁটে সামনে এগোয়। একটা সিএনজি দাঁড় করিয়ে তাতে উঠে বসে। ঘাড়ের সাথেই ছোট্ট ব্যাগ আছে, তাতে টাকা। তাই আর কিছু ভাবলো না। সিএনজির এক কোনায় বসে মাথা লাগিয়ে চোখ বুজলো। বন্ধ চোখের পাতা দিয়ে জল গড়ায়। বিড়বিড় করে, বাবা মা তোমরা আমায় তোমাদের সাথে কেন নিয়ে গেলে না? ইরফান শুদ্ধের থেকে সিগারেট নেয়। দুটো সিগারেট পুড়িয়ে কি যেন ভেবে দ্রুত গাড়ির দিকে যায়। শুদ্ধ চিন্তিত বদনে ইরফানের দিকে চেয়ে আসে। সত্যি বলতে ইরফানের হঠাৎ এমন কথায় তার নিজেরই খারাপ লাগছে। যদি সত্যি ইরফান এমনটা করে, তবে শুদ্ধ তার সম্মানিত মামাকে ইরফানের বাবাকে চারটে কথা শুনিয়েই ছাড়বে। শুদ্ধর খারাপ লাগে মেয়েটার জন্য। ওইটুকুন একটা মেয়ে, একে তো বয়স না হতেই বিয়ে হয়ে গিয়েছে, আরেক ডিভোর্স হয়ে যাবে। ইরফান গাড়ির ডোরটা খুলে ভেতরে মায়রাকে না দেখে ভুরু কুচকে তাকালো। ব্যাক সিটে চেক করেও মায়রাকে না দেখে অবাক হয়। এখানে তো বসেছিল। দ্রুত গাড়ি থেকে বেরিয়ে আশেপাশে তাকায়, কোথাও নেই। ইরফান ঢোক গিলল। গাড়ির ডোরটা শব্দ করে লাগিয়ে সামনের দিকে এগিয়ে যায় দ্রুত পায়ে। চোখ ঘোরায়, মায়রার ছায়াও নেই। ইরফানের গলা শুকিয়ে আসে। পায়ের গতি বাড়িয়ে শুদ্ধের কাছে এসে শুদ্ধর কলার ধরে, ও কোথায়? শুদ্ধ ভুরু কুচকে তাকালো। অসহায় কণ্ঠে বলে, কি জ্বালা তোর, ও হারালে শুধু আমার কাছেই আসিস কেন রে? আমার ভেতরে বাইরে সবখানেই আমার হবু বউ। তুই চাইলে আমাকে উইথআউট ড্রেস চেক করে দেখতে পারিস। আমার কোথাও তোর ও নেই। ইরফান রেগে দাঁতে দাঁত চেপে বলে, তুই ওই পাশে দাঁড়িয়েছিলি আমি এপাশে আসার পর, বল ও কোথায়? শুদ্ধ হা করে তাকালো। লে, সে একটু দাঁড়িয়েও থাকতে পারবে না? চোখ ছোট ছোট করে বলো, ডিভোর্সই তো দিবি, ওর চিন্তা ঝেড়ে ফেল। আমি ওকে একটা নায়কের সাথে বিয়ে দিয়ে দিব।
এখন থেকে সেই নায়ক ওর চিন্তা করবে। ইরফান রেগে শুদ্ধকে ধাক্কা দেয়। ফাইজ ইনায়াকে ফারাহার সাথে গাড়িতে বসিয়ে রেখে এসেছে। এইদিকে ইরফানের গাড়ি দাঁড় করানো দেখতে পেয়েই মূলত আসলো। ইরফানকে খালি গা সাথে শুদ্ধকে এইভাবে বলতে শুনে অবাক হয়ে বলে, কি হয়েছে? শুদ্ধ পেছনে তাকিয়ে বলে, ইরফান ওর বউকে ডিভোর্স দিয়ে দেবে, বুঝলি? কিন্তু সেই বউয়ের জন্য ওর পরাণ পড়ছে জঘন্যভাবে। জটিল কোশ্চেন। ইরফান দুই হাতে মাথার চুল টেনে ধরে, আবারও এদিকে ওদিকে চোখের মনি ঘোরায়, শুকনো ঢোক গিলছে বারবার। সীমান্তের ওখানে গিয়েও মেয়েটা গাড়ি থেকে বেরিয়েছিল একা একা, আবারও বেরিয়েছে। ভাবতেই রাগে গাড়ির চাকায় একটা জোরে লাথি বসায়, বিড়বিড় করে, স্টুপিড, আই কিল ইউ। যদি খারাপ কারোর হাতে পড়ে যায়। ভাবতেই ইরফানের চোখে মুখে ভীতি জড়ো হয়, রাগ চেপে যায়। দুই হাতে মাথার চুল টেনে হঠাৎই চিৎকার করে বলে, ওকে এনে দে প্লিজ। শুদ্ধ আর ফাইজ অবাক হয়ে তাকালো ইরফানের দিকে। ইরফানের কণ্ঠ কাঁপছিল, আর প্লিজ শব্দটা, তাও ইরফান, নট পসিবল।